হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। আচ্ছা, তো আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউবিসিএস মেন্স 2023-র যে পেপার নাম্বার 2 অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটিকে ডিসকাস করব। ঠিক আছে, কী ধরনের কোয়েশ্চেন পেপার আসে বা কী ধরনের কোয়েশ্চেন পেপার 2023-র মেন্সে এসেছিল সেটা আমরা দেখব, এবং 2024-এর জন্য 2025-এর জন্য আমরা কিছু আলোচনা করে নেবো যে এই ধরনের আমাদের যে টপিকগুলো আছে সেগুলো আমাকে এখন থেকে রেডি করতে হবে, কারণ রাইটিং ইমপ্রুভ করতে হবে। দেখো, সবাইকে একটা কথা প্রথমে আমি মনে করিয়ে দিই, কারণ এখানে অনেকে আছো যারা এর আগে হয়তো এক্সাম দিয়েছো, বা এরকম যারা আছো যারা হয়তো এক্সাম ফার্স্ট টাইম দিচ্ছ, মেন্সে ফার্স্ট টাইম দিচ্ছ। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোয়ালিফাইং পেপার। এই কোয়ালিফাইং পেপারে তোমাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? কিন্তু দেখা যায় অনেকে এই কোয়ালিফাইং মার্কসটা পর্যন্ত পায় না। আর এই পেপারে তুমি যদি কোয়ালিফাই করতে না পারো, তাহলে অন্য কোনো জিএস পেপারসগুলো বা তোমার অপশনাল পেপারসগুলোর খাতা তোমার দেখাই হবে না। যার জন্যে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ডেসক্রিপটিভ ইংলিশ, এই যে কম্পালসারি পেপার দুটো আছে, এই পেপার দুটোকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। এই পেপার দুটোকে খুবই সিরিয়াসলি নিতে হবে এবং যতটা সম্ভব ভালো প্রিপারেশন নিতে হবে। এটা কোয়ালিফাইং পেপার, ওই আচ্ছা ঠিক আছে ওই আমি কোয়ালিফাই করে যাব, এই ধরনের চিন্তাভাবনা না রেখে ভাবতে হবে যে এখানে আমি ম্যাক্সিমাম মার্কস কী করে তুলবো। ঠিক আছে, এটা মাথায় রেখে করতে হবে। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যাদের প্রিলিমসে 105+ মার্কস আসছে, ঠিক আছে, যাদের প্রিলিমসে এই 2024-এর প্রিলিমসে 105+ মার্কস আসছে, তারা মেন্সের কিন্তু প্রিপারেশান করে রাখতে পারো। ঠিক আছে, মেন্সের প্রিপারেশান এখন থেকে তোমরা কন্টিনিউ করতে পারো, কারণ হয়তো প্রিলিমস তোমরা ক্লিয়ার করেও যেতে পারো, এবং মানে প্রিলিমস ক্লিয়ার করে গেলে মেন্সের জন্য কিন্তু খুব বেশি টাইম হাতে পাওয়া যাবে না। তো চলো আজকে আমরা আরম্ভ করি আমাদের এই ক্লাস, আমাদের এই ডিসকাশন। তো পেপার 2, যেখানে টাইম অ্যালটমেন্ট থাকে 3 আওয়ার্স, ঠিক আছে, 3 ঘন্টা টাইম থাকবে, ফুল মার্কস হচ্ছে 200। এই 200-এর মধ্যে তোমাকে ম্যাক্সিমাম মার্কস পেতে হবে, ম্যাক্সিমাম মার্কস পেতে হবে, এইটা ভেবে এক্সামটা দিতে হবে। এটা কোয়ালিফাইং পেপার, আমি ওই যেমন তেমন করে দিয়ে দেবো তাহলে কিন্তু কোয়ালিফাই করা যাবে না। আমি প্রথমেই এটুকু ডিসক্লেমার দিয়ে রাখছি, ঠিক আছে? তো কি বলছে প্রথমে, একটি ছোট্ট তোমাকে এখানে ওরা কিছু কথা বলে রেখেছে। Instruction: if the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored. অর্থাৎ যে কটা তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে, যে কটা কোশ্চেন তোমাকে লিখতে বলেছে তোমাকে সে কটা কোশ্চেনই লিখতে হবে। তার বেশি যদি লিখে থাকো তাহলে তার বেশি লেখাগুলোকে ধরা হবে না, প্রথম থেকে দেখা হবে, এবং প্রথম থেকে যে কটা প্রেসক্রাইবড নাম্বারের মধ্যে আসছে, অর্থাৎ ওরা যে কটা লিখতে বলেছে সেই নাম্বারের মধ্যে আসছে, সে কটাই দেখা হবে, পরেরগুলো কিন্তু দেখা হবে না। যার জন্যে ঠিকঠাক মতো অ্যাটেম্প্ট করতে হবে। একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন অ্যাডমিনিস্ট্রেটিক্স, সে কিভাবে একটা পেপার লিখতে পারে সেরকম অ্যাটিটিউড তোমার থাকতে হবে, এবং পেপারটিকে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, হাতের লেখা পরিষ্কার রাখতে হবে, বেশি কাটাকুটি করলে চলবে না, ঠিক আছে, এবং যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই মতোই লিখতে হবে। এটাই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবে যে তোমার খাতা দেখবে সে তার মধ্যে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই যে প্রথমেই থাকে কি না, প্রথমে থাকে হচ্ছে লেটার। আচ্ছা, এটা আমি স্কিপ করে গেছি, এখানে বলে দিই, প্রথমে থাকে লেটার, ঠিক আছে? প্রথমে তোমার লেটার থাকবে, দুটো লেটার দেওয়া থাকবে, যে কোনো একটা লেটার লিখতে হবে। তারপরে ড্রাফটিং অফ রিপোর্ট, রিপোর্ট রাইটিং থাকে, তারপর প্রেসিস রাইটিং থাকে, কম্পোজিশন রাইটিং থাকে, এবং ফাইনালি ট্রান্সলেশন থাকে, ঠিক আছে? এখানেও দুটো ট্রান্সলেশন দেওয়া হয়, যে কোনো একটা ট্রান্সলেশন করতে হয়, ঠিক আছে? তো চলো আগে সবার প্রথমে আমরা লেটারটা দেখে নিই যে কী ধরনের লেটার আসে বা কী ধরনের লেটার এসেছিল। দেখো প্রথমে যে লেটারটা বলছে, রাইট এ লেটার টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এডিএমকে একটা লেটার লিখতে বলছে, তার মানে পিওর ফর্মাল লেটার, এটা বোঝাই যাচ্ছে পিওর ফর্মাল লেটার। ফর্মাল লেটারের স্ট্রাকচার, ফর্মাল লেটারের ফরম্যাট, ঠিক আছে, এগুলো তোমাকে মাস্টার হয়ে যেতে হবে, কারণ ফরম্যাটের ওপরে এই 40 মার্কসের মধ্যে ধরে রাখো 10 মার্কস তোমার ফরম্যাটের ওপরেই থাকবে, যার জন্য ফরম্যাট ম্যাটার্স, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখতে বলছে, অফ ইউর ডিস্ট্রিক্ট রিকোয়েস্টিং হিম টু ইস্যু অ্যান ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস সার্টিফিকেট ইন ফেভার অফ ইউ। তার মানে তুমি একটা ইডাব্লিউএস সার্টিফিকেট
পাওয়ার জন্য ইচ্ছুক, ঠিক আছে। তো তুমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লেটারটা লিখছো যে স্যার আমাকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হোক। ইউ হ্যাভ ফার্নিশড অল দ্য নেসেসারি ডকুমেন্টস দোজ আর টু বি নিডেড টু ইস্যু দ্য সেম। তা তুমি সমস্ত ডকুমেন্টেশন যেগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো তুমি জমা দিয়ে দিয়েছো, এখন তুমি রিকোয়েস্ট করছো যেন তোমাকে তাড়াতাড়ি সেই সার্টিফিকেটটা ইস্যু করে দেওয়া হয়। ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ডস এবং ফুল মার্কস হচ্ছে কি 40, ঠিক আছে। তাহলে দেখো এই যে 150 ওয়ার্ডসের মধ্যে তোমাকে এই লেটারটা লিখতে হবে এবং 150 ওয়ার্ডস তেমনই লিখতে হবে যেন তুমি 40-র মধ্যে ম্যাক্সিমাম মার্কস এখানে পাও। কারণ লেটারে কিন্তু ছাকা নাম্বার পাওয়া যায়, এটুকু মাথায় রাখবে, লেটারে কিন্তু ছাকা নাম্বার পাওয়া যায়। তার মানে এটা একটা পিওর ফর্মাল লেটার দেয়া হয়েছে, এরকমই থাকে, একটা পিওর ফর্মাল লেটার থাকে। তাই এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই ধরনের বিভিন্ন যে সার্টিফিকেট সেগুলো কিন্তু রিপিট হতে পারে। ধরো 2024-এ 2024 সালে ইডাব্লিউএস সার্টিফিকেটের বদলে ওবিসি সার্টিফিকেটের কথা বলে দিল, কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে অনেক দিন ধরেই অনেক কিছু চলছে, ঠিক আছে, এটা কারেন্ট নিউজেও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক বলা যেতে পারে। সেহেতু ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য বা ওবিসি সার্টিফিকেট তোমার ক্যান্সেল হয়ে গেছে বা ওবিসি সার্টিফিকেট ইস্যু করার জন্য, ফ্রেশ ওবিসি সার্টিফিকেট ইস্যু করার জন্য এরকম বিভিন্ন তোমার সার্টিফিকেট ইস্যু করার উপরে কিন্তু একটা ফর্মাল লেটার থাকতে পারে এবং সেই ফর্মাল লেটারটা পিওর ফর্মাল লেটার থাকবে, যার জন্যে প্লিজ ভালো করে ফর্মাল লেটারের ফরম্যাটটা দেখে যেও এবং খুব বেশি লিখতে হবে না, 150 ওয়ার্ডসই মাত্র তোমাকে লিখতে হবে, অর্থাৎ এক পাতার মধ্যে লেটার কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ধরনের লেটার কিন্তু আসে। এবার তুমি যদি এই লেটারটা না লেখো, অর দিয়ে আছে, দেখো এখানে অর লেখা আছে, অর দিয়ে তোমাকে আরেকটা লেটারও দেওয়া হয়েছে। সেই লেটারটা কি বলছে দেখো, ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস। তুমি একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, খুব ভালো কথা। নাও ইউ উড লাইক টু অ্যাভেল দ্য কোচিং অ্যান্ড দ্য গাইডেন্স প্রোভাইডেড অ্যাট দ্য সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস সেন্টার স্টাডি সেন্টার SNT CSSC সল্টলেক কলকাতা। রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান SNTCSSC expressing your wish to join the central center and to avail the library, hostel and other facilities provided there. The letter should be written in 150 words. এটাও কিন্তু মার্কস 40, অর্থাৎ এটাকেও তোমাকে 150 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে এবং মার্কস হচ্ছে 40। তাহলে এটা দেখো তোমাকে কিন্তু ফর্মাল লেটার দিয়েছে কি সেমি ফর্মাল দিয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে এইটা বুঝতে হবে যে এটা তুমি কাকে লিখছো, একজন গভর্নমেন্ট অফিসিয়ালসকে লিখছো নাকি একজন গভর্নমেন্ট অফিসিয়ালস নয়। তা সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এটা যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন হয় তাহলে ফর্মাল লেটার, আর এটা যদি বেসরকারি কোনো সংস্থা হয় বা গভর্নমেন্ট এডে চলছে, ঠিক আছে, গভর্নমেন্ট এইড পে, গভর্নমেন্টের সাপোর্ট হেল্প পে চলছে, এরম যদি কোনো অর্গানাইজেশন হয় তাহলে সেমি ফর্মাল লেটার। তাহলে তোমাকে ফর্মাল লেটার এবং সেমি ফর্মাল লেটার দুটোরই ফরম্যাট ভালো করে শিখে যেতে হবে। দুটোরই ফরম্যাটের উপর তোমাকে লেখার যে ক্যাপাসিটি, ঠিক আছে, লেখার যে টেকনিক, যে গ্রিপ, সেই গ্রিপটাকে তোমাকে বিল্ড করতে হবে এই কয়েকটা দিনের মধ্যে। তার মানে একটা ফর্মাল লেটার এবং একটি সেমি ফর্মাল লেটার আসার চান্সেস রয়েছে এবং এই ধরনের টপিকের উপরেই আসবে। একটা হচ্ছে কি না, দেখলে একদম পিওর ফর্মাল লেটার যেখানেও কি তোমার কিছু প্রবলেম নিয়ে লেটার লিখতে বলা হবে এবং সেকেন্ড লেটারটাও কি দেওয়া হয়েছে না, তুমি সেখানে জয়েন করতে চাইছো সিভিল সার্ভিসের গাইডেন্স এবং কোচিং পাওয়ার জন্য, তার জন্য যা যা ফেসিলিটি দরকার হয় সেগুলো তুমি অ্যাভেল করতে চাইছো, সেই ফেসিলিটিগুলো যেন তোমায় দেওয়া হয়, এর উপরে তোমাকে লেটার লিখতে হবে। দুটো লেটারই কিন্তু 150 ওয়ার্ডসের, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্কস কত আছে 40। তো এই ধরনের লেটার কিন্তু আসছে। এবার আমরা দেখব ড্রাফট রিপোর্ট, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে রিপোর্ট রাইটিং থাকে, ঠিক আছে। রিপোর্ট রাইটিংয়ে বলছে ড্রাফট রিপোর্ট অন এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অফ প্ল্যানেট আর্থ, এ সিম্পোজিয়াম অর্গানাইজড বাই ইয়োর কলেজ উইদিন 200 ওয়ার্ডস। অর্থাৎ এবার 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। তার মানে তোমাকে কত লিখতে হবে, প্রথমে তোমাকে 150 ওয়ার্ড লিখতে হলো, এখন তোমাকে 200 ওয়ার্ড লিখতে হবে। তার মানে 350 ওয়ার্ড লেখার ক্ষমতা কিন্তু তোমার মধ্যে এখন থেকে বিল্ড করতে হবে, তাই না? তাহলে বলছে যে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অফ প্ল্যানেট আর্থ, অর্থাৎ আমাদের যে আর্থ পৃথিবী তার গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট, ঠিক আছে, তার উপর যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট তার উপর একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে। এবং রিপোর্ট রাইটিংটা কি না, কলেজে তোমার একটি সিম্পোজিয়াম অর্থাৎ কোনো বিষয় আলোচনা সভা, তার মানে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অফ
প্ল্যানেট আর্থ, এই বিষয়টার উপরে কলেজে যে আলোচনা সভা হয়েছে সেই আলোচনা সভার উপর ভিত্তি করে তোমাকে একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে, যার ম্যাক্সিমাম ওয়ার্ড হচ্ছে 200। তাহলে 350 ওয়ার্ড ইংলিশে লেখার মতো ক্যাপাসিটি তোমার থাকতে হবে। প্রথমে 150 ওয়ার্ডের তুমি লেটার রাইটিং করছো, তারপরে তুমি 200 ওয়ার্ডসের রিপোর্ট রাইটিং করছো। তাহলে রিপোর্ট রাইটিংটা কি না, গ্লোবাল ওয়ার্মিং আসছে, এরকম আর কি কি টপিক আসতে পারে একবার ভেবে দেখো। এটা এসআইআর এর ওপরে আসতে পারে, তাই তো? এসআইআর বাদ দিয়ে তোমার এটা ধরো আমাদের যে অপারেশন সিন্দুর হয়েছিল সিন্দুরের ওপরে আসতে পারে, ঠিক আছে? ধরো কোনো একটা ঘূর্ণিঝড় এলো, ঠিক আছে, ঘূর্ণিঝড় যেমন শক্তি 2025 সালে শক্তি ঘূর্ণিঝড় এসেছিল, ঘূর্ণিঝড়ের ওপরে আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন তোমার আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর ওপরেও আবার আসতে পারে, ঠিক আছে? আমাদের অনলাইন এডুকেশনের ওপরে আসতে পারে, ঠিক আছে? অনলাইন এডুকেশনের উপরে আসতে পারে, আমাদের যে তোমার এই যে আরবিআই যে প্লাস্টিকের নোট বার করার কথা চিন্তা করছে তার উপর কোনো রিপোর্ট রাইটিং আসতে পারে। তাহলে এই ধরনের কারেন্ট ইস্যুতে রয়েছে, আবার ট্র্যাডিশনাল টপিকের উপরেও আসতে পারে। তা রিপোর্ট রাইটিংয়েও তোমাকে মাহির হয়ে যেতে হবে এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু ওয়ার্ডস ম্যাটার। এ দেখো এখানে সিম্পোজিয়াম, এখানে যেমন রাইটে রিপোর্ট রাইটিং দিয়ে দিয়েছে, কিন্তু দেখো সিম্পোজিয়াম দিয়েছে, অর্থাৎ কি কলেজে কোনো আলোচনা সভার উপর রিপোর্ট রাইটিং করা। নিউজ পেপার রিপোর্ট রাইটিং আর কলেজের কোনো বিষয় নিয়ে রিপোর্ট রাইটিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? লেখার কিছু স্টাইলে এদিক ওদিক কিন্তু করে করতে হবে, ঠিক আছে? তো সেটা তোমরা এখন থেকে দেখতে থাকো, ঠিক আছে? অল ইন ওয়ান বলে একটি, এই সরি অল ইন ওয়ান নয়, ইংলিশ ফর অল, ইংলিশ ফর অল বলে একটা ইংলিশ বই আছে গ্র্যাজুয়েশন লেভেলের। সেই বইটা পাসে যারা পড়ে, পাসে যারা ইংলিশ পড়ে তাদের জন্য প্রোভাইড করা হয়। তা সেই বইটা তোমরা নিয়ে কিন্তু এই ধরনের রিপোর্ট রাইটিং দেখতে পারো, ঠিক আছে? এছাড়াও যদি তোমার মনে হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি 2 ধরনের রিপোর্ট রাইটিং তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো যদি বেশি কমেন্ট আসে। তো তো আমরা রিপোর্ট রাইটিং দেখে নিলাম, 350 ওয়ার্ড লেখার ক্যাপাসিটি তোমাকে তৈরি করতে হবে সেটাও দেখে নিলাম। এইবার আমরা দেখব রাইটে কম্পোজিশন, ঠিক আছে? রাইটে কম্পোজিশন, এখানেও দেখো 40 মার্কস থাকে, ঠিক আছে? তাহলে সব 40 মার্কস করে আসে। তা কম্পোজিশন যে রাইটিং আছে অর্থাৎ এসে রাইটিং, শর্ট এসে রাইটিং বলা যেতে পারে, সে শর্ট এসে রাইটিং এর মধ্যে কি কি আছে? ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, হাইলাইটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশনস। তাহলে দেখো 2 ধরনের তোমার টপিক এখানে কভার করা হচ্ছে। একটা হচ্ছে কি না, ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ যে ধরনের পলিসি আমাদের সোশ্যাল ক্ষেত্রে অর্থাৎ সোসাইটিতে ম্যাটার করে, এডুকেশনে ম্যাটার করে, আমাদের হেলথে ম্যাটার করে। এক কথায় হচ্ছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মেজার করার জন্য যে 3টে প্যারামিটার্সকে দেখা হয় সেই 3টে প্যারামিটার্সের সঙ্গে রিলেটেড যদি কোনো টপিক আমাদের হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার উপরে কিন্তু কম্পোজিশন রাইটিং আসতে পারে। তাহলে আমরা সবার প্রথমে দেখলাম ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা এসেছিল। কন্যাশ্রী প্রজেক্ট অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্কিমস, যেমন দেখো নতুন গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্টের অনেক কিছু স্কিম রয়েছে, যেমন যুব শক্তি রয়েছে, তারপরে মেয়েদের জন্য আর যা যা তোমার স্কিম লঞ্চ করছে সেগুলো আছে, তাই তো? আমাদের ধরো এই যে আমাদের যে বাড়ির ছাদে তোমার কি বলে সূর্যের যে প্যানেল, ঠিক আছে, সেই প্যানেল লাগাতে বলছে, সৌর্য ঘর শক্তি, ঠিক আছে? এই ধরনের, যেমন ধরো অন্নপূর্ণা যোজনা, এর ওপরেও কিন্তু একটা কম্পোজিশন রাইটিং আসতে পারে, বিশেষ করে যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে সবার প্রথমে আমরা দেখলাম এইচডিআই রিলেটেড, এইচডিআই যে 3টে প্যারামিটার আছে সেই রিলেটেড যদি কোনো ন্যাশনাল পলিসি থাকে সেটা, এবং সেকেন্ড আমরা দেখলাম কোনো গভর্নমেন্ট পলিসি যদি থেকে থাকে বা গভর্নমেন্ট স্কিম থেকে থাকে তার উপরে কিন্তু আমাদের আসতে পারে কম্পোজিশন রাইটিং। এছাড়াও দেখো এজিং, অর্থাৎ কি ট্র্যাডিশনাল টপিক, অর্থাৎ বয়স হয়ে গেলে মানুষের যে ফিজিক্যাল যে উইকনেস আসে, মানুষ যে মেন্টালি উইক হয়ে যায়, ঠিক আছে, মানুষের অনেক কিছু প্রবলেম সেই মুহূর্তে কিন্তু দেখা যায়, সেই এজিং এর ওপরেও কিন্তু একটা কম্পোজিশন আসছে। এছাড়াও লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি, অর্থাৎ লিটারেচার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এই দুটো রিয়ালিটি, এইগুলোর রিয়ালিটি কি, যদিও এটা কি অফবিট টপিক, কারণ এই ধরনের টপিক অনেকেই টাচ করে না এবং টাচ করলেও কিন্তু মার্কস বেশি আসে না। তাহলে এই দুটো টপিকের ওপর যারা লিখতে পারবে, এ এবং বি, এই দুটো টপিকের মধ্যে যে কোনো একটা টপিককে চুজ করে তুমি যদি লিখতে পারো, দেখো বলছি অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, তাই তো? তাহলে কিন্তু মার্কস ভালো পাওয়া যায়। তাহলে এখন থেকে গভর্নমেন্ট স্কিমসের সম্পর্কে তোমাকে ভালো করে পড়তে হবে এবং তোমাকে যে বিভিন্ন যে ধরো অপারেশন সিন্দুর, তারপরে ধরো এসআইআর, এগুলোকেও দেখতে হবে, এগুলোর ওপরেও কিন্তু কম্পোজিশন রাইটিং আসলেও আসতে পারে, ঠিক আছে? ওকে,
সো নেক্সট আমরা দেখব তাহলে এখানে কত ওয়ার্ড সেটা কিন্তু মেনশন করা নেই। এবারে তোমাদের এখানে বলে দিই, এখানে যেহেতু 40 মার্কস রয়েছে, তুমি 400 ওয়ার্ড মিনিমাম লেখার চেষ্টা করবে, 400 ওয়ার্ড। তবে এটা মানে দেখো সব থেকে ভালো মানে সব থেকে বেস্ট রাইটিং তুমি যদি পারো তাহলে 500 ওয়ার্ডে সবসময় লেখার চেষ্টা করবে, 500 ওয়ার্ডে। যদিও এখানে ওয়ার্ড লিমিট লেখা নেই, এর মানেটা কি জানো, যে তুমি পুরো বিষয়টাকে খুব সুন্দর করে উপস্থাপনা করবে। আমি মিনিমাম 500 ওয়ার্ড এখানে ধরে নিলাম, তার মানে আমরা দেখলাম 150 ওয়ার্ড, তারপরে 200 ওয়ার্ড, এবং এখানে আমরা ধরলাম 500 ওয়ার্ড, তার মানে কত না 850 ওয়ার্ড ইংলিশে সাবলীলভাবে লেখার ক্ষমতা তোমার মধ্যে কিন্তু থাকতে হবে, মানে সেটাকে কিন্তু বিল্ড করে তুলতে হবে, ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব প্রেসিজ রাইটিং। দেখো একটা সাধারণ প্রেসি থাকে, এবং প্রেসি রাইটিংয়ে কিন্তু 35+5 থাকে। এই 5 হচ্ছে টাইটেল রাইটিংয়ের জন্য। তাহলে টাইটেলের যে সুইটেবল টাইটেল ফর ইট, তা টাইটেলের জন্য তোমাকে 5 মার্কস দেওয়া থাকে, তার মানে টাইটেল ম্যাটার্স। তার মানে টাইটেলটাকে খুব সুন্দর করে লিখতে হবে, এবং টাইটেলটা 4 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। দেখো ম্যাক্সিমাম বলা হয় যে ম্যাক্সিমাম তুমি 5 ওয়ার্ডস ইউজ করতে পারো টাইটেলের মধ্যে, কিন্তু 4 ওয়ার্ডসে তুমি যদি লিখতে পারো সেটা খুবই ভালো, ঠিক আছে। ম্যাক্সিমাম তুমি 5 ওয়ার্ডস ইউজ করতে পারো, তার বেশি কিন্তু ইউজ তুমি করবে না, ঠিক আছে, ইউজ কিন্তু করবে না টাইটেলে। তো এখানে একটা তোমার ট্র্যাডিশনাল ওয়েতে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ম্যানিপুলেটর অফ দ্য ইংলিশ টাং ইন দ্য পোয়েট্রি অ্যান্ড হিজ পপুলারিটি অ্যাব্রড উড সিম টু কন্ট্রাডিক্ট দ্য জেনারেলাইজেশন দ্যাট ইজ বিং মেড। এরকম একটা শেক্সপিয়ারের জীবনীর ওপরে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া হয়েছে, এবং সেটাকে প্রেসি তোমাকে করে লিখতে বলছে। প্রেসি রাইটিংয়ের নিয়ম কি? প্রেসি রাইটিংয়ের নিয়ম হচ্ছে এখানে কোনো ওয়ার্ড লিমিট দেওয়া হয়নি, যা তাহলে তুমি কি করবে না এই প্রেসিটাকে 1/3 করবে, এবং 1/3 শুধু করলেই হলো না, প্রেসি রাইটিংয়ের নিয়ম আছে, তোমাকে এইরকম একটা খোপ কাটা পেজ দেওয়া হবে, ঠিক আছে, এরকম একটা খোপ কাটা তোমাকে আলাদা করে পেজ দেওয়া হবে, সেই পেজের মধ্যে তুমি প্রেসি রাইটিং করবে। তোমাকে যে খাতা দেওয়া হবে তার মধ্যে তুমি রাফ করতে পারো, ঠিক আছে, তার মধ্যে তুমি রাফ ড্রাফট করতে পারো, এবং রাফ ড্রাফটটা কিন্তু এরমভাবে কেটে দিতে হবে, রাফ ড্রাফট করে সেটাকে এরমভাবে কেটে দিতে হবে, এবং এই যে খোপ কাটা যে পেজটা দেওয়া হবে তার মধ্যে তোমাকে প্রেসি রাইটিং করতে হবে, এবং টাইটেল রাইটিংও করতে হবে, এটা কিন্তু নিয়ম। দ্যাট ইজ ওয়াই প্রেসি রাইটিং কিন্তু ভালোভাবে এখন থেকে চেষ্টা করো, প্রেসি রাইটিং আস্তে আস্তে চেষ্টা করতে তুমি আস্তে আস্তে স্কিলড হয়ে যাবে। এছাড়াও তুমি ইচ্ছা করলে আমাদের কাছে মক টেস্ট দিতে পারো, ঠিক আছে, মক টেস্ট যদি তুমি টেস্ট দাও তাহলে তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলো এখন থেকে কিন্তু রেকটিফাই হওয়া স্টার্ট হয়ে যাবে। আর মক টেস্ট দিতে দিতে তুমি যখন সলিউশনগুলো দেখবে, বা আমরা যখন বলে দেবো তোমার খাতা চেক করার পর যে এই জায়গায় ভুল আসছে, সেগুলো তুমি রেকটিফাই করে নিতে পারবে, যার জন্য তুমি মক টেস্ট দিতে পারো। মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকলে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমরা প্রেসিজ রাইটিংও দেখে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন রাইটিং। আচ্ছা, ট্রান্সলেশনটা তোমাদের দেখানোর জন্য আমি এটাকে একটু ছোট করি, ঠিক আছে। ট্রান্সলেশনেও 40 মার্কস থাকে, ঠিক আছে, এবং এই ট্রান্সলেশনটা হিন্দি, উর্দু, বেঙ্গলি এসবে থাকে। এখানে হু অপটেড বেঙ্গলি ফর পেপার 1, ঠিক আছে, তোমার দেয়া হয়েছে কেন না যারা পেপার 1-এ বেঙ্গলি দিচ্ছে তাদের জন্যই বেঙ্গলিটা থাকে, ঠিক আছে। তাহলে এরকম একটা দুটো ট্রান্সলেশন দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটাই করতে হবে, এনি ওয়ান, যে কোনো একটাই তোমাকে করতে হবে, ট্রান্সলেশন ইংলিশে করতে হবে। বনে জঙ্গলে ছোট বড় কত রকমের জানোয়ার, আর তাদের অস্ত্রই বা কত রকমের, শিং, নখ, দাঁত, খুর, এক একজনের এক একটা চলে, এক একজনের আবার মুখ ও পা দুই চলে, যেমন বাঘের দাঁত ও নখ, মহিষের শিং ও খুর, শুয়োরের দাঁত ও খুর। বনে জঙ্গলে কত রকমের জানোয়ার দেখেছি, কিন্তু শুয়োরের মতো এমন অদ্ভুত মেজাজের জীব আর দেখলাম না। বাঘ, ভাল্লুক, বাঘ বল, আচ্ছা ভাল্লুক বল, হাতি, মহিষ, গন্ডার সকলেই চলে অতি সাবধানে, অতি সতর্পণে, পাছে কেউ জানতে না পারে। 10-20 ফুট দূর দিয়ে বাঘ ভাল্লুক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু জানবার কিছু বোঝবার জো নেই। হাতিটা পর্যন্ত এক সময় প্রায় ঘাড়ের উপর এসে না পড়লে আর বুঝতে পারা যায় না যে হাতি আসছে। বোঝা যাচ্ছে কী ধরনের ট্রান্সলেশন আসছে। তাহলে ট্রান্সলেশনের কোয়ালিটিটাও কিন্তু বোঝার ব্যাপার আছে, যে আমাকে যেমন তেমন ট্রান্সলেশন করে চলে গেলাম, বা আমি ভাবলাম যে আমি পরীক্ষার হলে গিয়ে হল ম্যানেজ করে দেবো, ইম্পসিবল, ইম্পসিবল। এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সে তুমি 2024-এই দাও, বা 2025-এই দাও, আর 2026-এই দাও, প্র্যাকটিস এখন থেকে করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট,
ঠিক আছে। 2 নম্বরটা দেখো, যাইতে যাইতে তাহার মন পুলক ভরিয়া উঠিয়াছিল, সে কাহাকেও বুঝিতে বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদে পোড়া গন্ধটা, এই ছায়াভরা দূর্বাভাস, সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বন ঝোপ, এই দোলানো ফুলের থলো, আলুকুশি, বনকলমি, নীল অপরাজিতা, ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছে, এটা উচ্ছে হয় না লেখা আছে, এটা ইচ্ছে হয় না হবে, ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও, তাহা হইলে এইরকম বনফুল ঝুলানো ছায়াছন্ন ঝোপের তলা দিয়ে ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এইরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিন্দুর ছড়ানো এবং নানা রং বেরঙের পাখির গান। তাহলে এই ধরনের ট্রান্সলেশন থাকে। ট্রান্সলেশন কিন্তু টাফ লেভেলের থাকে। এক কথায় ডেসক্রিপটিভ ইংলিশ যে পেপারটা হয় সেটা কিন্তু মডারেট টু ডিফিকাল্ট লেভেল হয়, কখনোই কিন্তু ইজি লেভেল হয় না। টপিকগুলো দেখে মনে হয় যেন ইজি, কিন্তু অ্যাকচুয়ালি ইজি থাকে না। ঠিক আছে, যার জন্যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট মাথায় রাখতে হবে এবং প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। যারা 2025-এর মেন্স দিচ্ছ তাদের জন্যও এই অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট, যারা 2024-এর মেন্স দিচ্ছ তাদের জন্য অ্যানালিসিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। আমার সঙ্গে যদি কোনো দরকার থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে স্ক্রলিং হয়ে যাচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।